অরুকে বিয়ে দিয়ে হ্যাভেনের থেকে মোটা টাকা হাতাতে চেয়েছ। অরুর ধারণা ভুল নয়, সেটা তুমিও জানো। কিন্তু মেয়ে আমার অবুঝ, উড়নচণ্ড তরুণী। সেজন্য বিয়ের দিন টাকাগুলো বুদ্ধি খাটিয়ে জেদ রাগ অভিমানের বশীভূত হয়ে ফেরত নিয়েছে। একটু ধৈর্য ধরতে আমি টাকা ম্যানেজ করার ব্যবস্থা করতাম, কিন্তু না, ধৈর্য শব্দটা তোমাদের সাথে যায় না। সেই জন্য বড়ভাবে আমার মেয়েকে অপয়া, স্বার্থপর, কালনাগিনী, মায়ের মতো নিজেরটা বলছে, আরও কত কি বলেছে। সেসব কথা শুনেও তুমি একটিবারের জন্য ভাবিকে কিচ্ছু বলনি। নির্বিমেষ বউয়ের কটুবাক্য শ্রবণ করেছ আর সিগারেটের ধোঁয়া উড়িয়েছ। প্রতিবাদ না করে চুপচাপ বসে শুনেছ শুধু। সত্যি করে বলো তো, আমার মেয়ে হ্যাভেনকে বিয়ে করে কি নিজের কোনো স্বার্থ হাসিল করেছে, নাকি অরিজিনালি তোমাদের কার্যসিদ্ধি হয়েছে? আরেক দফায় চমকে হতভম্ব হয়ে গেলেন জহির। বিস্মিত হলেও ফাটা অক্ষিপোজ মুখবিরর হয়ে উঠল। চরম থমথমে লজ্জায় মাথা নিচু করে নিলেন। অনুতপ্ত হলো ভগ্ন হৃদয়। কণ্ঠ ফুঁড়ে শব্দ গুছিয়ে বলার মতো কথা খুঁজে পেলেন না। পরিস্থিতি অস্বস্তিকর। মস্তিষ্কের ভেতর দাপাদাপি করছে খারাপ লাগার গুমট রেশ। ভাইয়ের চোখে চোখ রাখার সাহস পাচ্ছে না। জামশেদ চাচ্ছিল হাসলেন, ভারী কি নিঃশ্বাস ছাড়লেন ঠোঁট গোল করে। সেকট চাহনি নিক্ষেপ করলেন ভাইয়ের অনুতাপ সূচক মুখমণ্ডলের দিকে চেয়ে। তাকে চুপ থাকতে দেখে নিজ থেকে রাশভারী কণ্ঠে ফের বলেন, ভেবো না আড়ালে লুকিয়ে দরজায় কান পেতে। কিছুদিন আগে তোমাদের বলা কথাবার্তা শুনেছি। ফোনের নেটওয়ার্ক প্রবলেম ছিল, তাই বেরিয়েছিলাম রুম থেকে। ঘুরতে ঘুরতে তোমাদের রুমের কাছাকাছি আসতেই নেটওয়ার্ক পেয়ে গিয়েছিলাম। তখনই তোমাদের অরুকে নিয়ে এত সুন্দর চিন্তাভাবনা, কথাগুলো আমার কর্ণগোচরে এসে পৌঁছায়। জহির অত্যাধিক লজ্জিত বোধ করলেন। আত্মগ্লানিতে মুখটা শুকিয়ে গিয়েছে। হাতের করতল ঘামতে শুরু করেছে। বারবার হতাশামূলক ঢোক গেলছে। মস্তকাবরণ নিচু রেখে সচেতন হয়ে বিরস মুখে উত্তর দিলেন, জামশেদ, আমি শুনতে চাইলেন না জামশেদ ভাইয়ের ইনি বিনিয়ে নিজেকে নির্দোষ করা বাক্য। হাত উঠিয়ে তাকে থামতে বলে নজর ফিরে নিলেন। নয়ন জোড়াতে ঠাঁই পেল দেয়ালে থাকা অরুর হাস্যজল স্নিগ্ধ পুলকিত মুখশ্রী। অরুর ছবিতে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে নদীর টলমলে জলের ন্যায় ঠান্ডা কণ্ঠে বলে উঠলেন জামশেদ, আমি কিছুক্ষণ রেস্ট করব, এখন তুমি যেতে পারো। হ্যাভেনের গাড়ি কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে রাস্তার মোড়ে এসে থামলো। অরু দরজা খুলে এক ঝটকায় উঠে বসল। পেছনের আসনে নিজেকে গুটিয়ে নিল সে। বুকের মধ্যে এক শীতল পাথর চেপে বসেছে। নিঃশ্বাস নিতে গেলেই কেমন যেন গলা বুঝিয়ে আসছে। জলে টইটুম্বুর নয়ন দুটি কেবল সামনের দিকে। জানালার কাচের ওপারে শ্রিয়মান শহরের চেনা অচেনা দৃশ্য। অতর্কিত মন বন্দি এক ভিন্ন জগতে, যেখানে শুধু অস্থিরতা, দহন আর গুমট এক দুঃসহ অনুভূতি। হ্যাভেন ড্রাইভার সহ গাড়ি পাঠিয়ে দিয়েছে অরুকে বাড়ি ফিরে আসার জন্য। কাজ থাকায় সে আসতে পারবে না বলে জানিয়েছে। বাবার বাড়িতে অরুর সময়টা ততক্ষণ পর্যন্ত ভালো কেটেছে যতক্ষণ পর্যন্ত বড় চাচির সঙ্গে দেখা না হয়েছে। সাহানা অরুকে মুখ ঝামটি বেয়ে নানান কটু কথা শুনিয়ে দিয়েছেন। অরু স্পষ্টভাষী মেয়ে, চঞ্চলতা, দস্যিপনা রক্তে মিশে আছে। মুখের উপর করা জবাব হড়বড়িয়ে খুব ভালো করে দিতে জানে। ভেবেছিল থাকবে ঘণ্টাখানেক, এরই মধ্যে কোনো রকম ঝুট ঝামেলায় জড়াবে না। কিন্তু বড় চাচির গা জ্বালানো চ্যাটাং চ্যাটাং বিতৃষ্ণা বাক্যবান সহসা সহ্য করা মুশকিল হয়ে পড়েছিল। সেই জন্য ফুঁসে উঠে তর্জনী উচ্চ ক্ষুদ্র কঠিন গলায় বিষাক্ত বাক্য সেও বলেছে। এটাকে কাট কাট উত্তর না, বরং উচিত জবাব বলা চলে। শাহানা কম জানে, চওড়া হয়ে উঠেছিলেন অরুর প্রতি। মনে হয়েছিল বহুদিনের চাপার রাগ ঝাড়ছিলেন। এক পর্যায়ে এক কথায় দুই কথায় অরুর মাকে টেনে এনে ভীষণ বাজে কথাই শুনিয়ে দিয়েছিলেন। এক বাচ্চার বাবার সঙ্গে অরুর বিয়ে নিয়েও অগ্নিশিখার মতন খোঁটা দিয়েছেন। খেপে গিয়ে অরু ক্ষীর খায়নি। তৎক্ষণাৎ হ্যাভেনকে কল করে আসতে বলেছে। সে গুরুত্বপূর্ণ কাজ থাকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। জামশেদ সচক্ষে পরিস্থিতি সকল কিছু অবলোকন করছেন, তবে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালেন না। একদম শান্ত স্থির থেকেছেন। কাছে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে মানানোর চেষ্টাও করেননি। আহত চোখে মেয়েকে বুকে জড়িয়ে ব্যাকুল চিত্তে শুধু বলেছেন, স্বামীর নীড়ে ফিরে যাও মা। গাড়ি এগিয়ে চলল। বিষণ্ণতায় ঘেরা মুখশ্রীতে অরু নির্লিপ্ত ভঙ্গিতে বসে। অনুভূতি শূন্য, রিক্ত দৃষ্টি গাড়ির জানালার কাচ ভেদ করে বাইরে নিমজ্জিত। কিয়ৎকাল পর হঠাৎই চোখে পড়ল না দেখতে চাওয়া অপ্রত্যাশিত ঘৃণিত মুখ। নিখিল রাস্তা অন্য মেয়ের সাথে শরীর ঘেঁষে দাঁড়িয়ে, হাত
ধরাধরি করে হাসছে, আলতো করে মেয়েটির চুল সরিয়ে দিচ্ছে, চোখে মিশে আছে এক অশ্লীল অন্তরঙ্গতা। অরু ঘা ঘুরিয়ে উঠল। এক মুহূর্তের জন্য সমস্ত অস্তিত্ব থমকে গেল। নিঃশ্বাস ভারী হলো সহসা, শ্বাস আটকে গেল বুকে, রক্ত জমাট বাঁধার মতো ভারী হয়ে উঠল চারিপাশ। ঘৃণার তীব্র ঢেউ এসে আছড়ে পড়ল অন্তঃকরণ সত্তায়। বিষাক্ত ধোঁয়া জমে যাচ্ছে মনের কোণে। এক সেকেন্ডও সেখানে তাকিয়ে থাকতে পারল না, দৃষ্টি ঘুরিয়ে নিল দ্রুত, মন মস্তিষ্কে কড়াভাবে বোঝালো এবং ভাবল, এই পৃথিবীতে নিখিলের অস্তিত্ব এক কলঙ্কিত দাগ, এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল সেটা। ওর এই দুঃস্বপ্নকে পেছনে ফেলে বহু দূর উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। বাইরে আকাশ থমথমে, হালকা সহনশীল উষ্ণতা, তবে অরুর নিকট বেদনাদায়ক হওয়ার মতন। অরুর চোখ জ্বলছে আফসোসের তোপে, বেগবান করে তুলছে শীর্ণকায়। বক্ষস্থল মৃদু ব্যথাতুর ক্ষততে ছটফট করছে, শিরে শিরে ছড়িয়ে পড়ছে শীতল যন্ত্রণা। গাড়ির ছোট জানালা দিয়ে ভেতরে ঢুকে আসছে এক অজানা অস্বস্তি। অজান্তে স্মৃতিতে স্মরণ হতে লাগলো হ্যাভেনের সঙ্গে বিয়ে থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেক মুহূর্তে অক্ষিকোটরে ছাপিয়ে চুপ করে মসৃণ কপল বেয়ে গড়িয়ে পড়লো ফোঁটায় ফোঁটায় তপ্ত নোনা জল। প্রকৃতিও আজ নির্দয়, বিরক্ত, তিক্ততায় পূর্ণ। হৃদগহীনের নিস্তব্ধতা আরো ভয়ঙ্কর হয়ে নেমে আসছে। চারিপাশের শব্দগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে। দূর থেকে ভেসে আসছে ক্লান্ত কিছু গাড়ির হর্ন, ক্লান্ত কিছু মানুষের কণ্ঠ, তাতে প্রাণ নেই, অনুভূতিরই শুধু এক ঘূর্ণমান ক্লান্তি। অরুর চোখের সামনে ঝাপসা হয়ে আসছে সব কিছু। যন্ত্রণায় কপালের এক পাশে চাপা ব্যথা অনুভব করছে। হৃৎপিণ্ডের প্রতিটি হৃদস্পন্দনের সাথে সেই যন্ত্রণা বেড়ে চলেছে। গলার কাছে একটা দলা পাকিয়ে উঠেছে। অরু সেই দম চাপা কষ্টকে গিলে ফেলতে চায়, ঠোঁট যুগল শক্ত করে বন্ধ করে রাখে, যে কোনো অনুভূতি ফাঁস হয়ে বেরিয়ে না আসে। জানালার ফাঁক গলিয়ে গাড়ির ভেতর ঠান্ডা বাতাস বইছে, অথচ অরুর লতানোর শরীর ঘামে ভিজে একরকম চিপচিপে হয়ে উঠেছে। অসহ্যকর কষ্টের তাড়না স্রোত, সে প্রায় নিমজ্জিত হয়ে যাচ্ছে। হৃদয়ের গভীরে কেউ একজন বিশাল পাথর বসিয়ে দিয়েছে, এমন কাটার মতো অনুভূতি হচ্ছে, যা ধীরে ধীরে লয়ে তাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। কণ্ঠা নিষ্প্রভতা, এক অসহ্য ব্যগ্রতা, সব মিলিয়ে আজ বজ্র অস্থির সে, বিপর্যয় বিধ্বস্ত। গাড়ির জানালা ঘেঁষে এক ফোঁটা জল এসে হাতের উল্টো পিছে পড়ে। ওরু তাকায়, সেই বিন্দুটি অল্প স্বল্প কদমে গড়িয়ে নিচে নামে, তারপর মিলিয়ে যায় কাচের গায়ে। অরু ব্যাকুলতা নিয়ে তার ছিলে হাসে। জলকণার বিন্দু, ওর ভেতরে জমে থাকা এক দুঃসহ দীর্ঘশ্বাস। প্রকৃতিও বুঝতে পারো সেই নোনা জল হয়তো কোনো এক মানবীর অস্পষ্ট বেদনার আকাশ থেকে ঝরে পড়ল, হারিয়ে গেল ধূসর অতলে। জানালার পাশে দেয়ালে হেলান দিয়ে উদাস চিত্তে ভগ্ন হৃদয়ে দাঁড়িয়ে রয়েছে অরু, অশ্রুসিক্ত আঁখি যুগল জানালার পাশে দেয়ালে হেলান দিয়ে উদাস চিত্তে ভগ্ন হৃদয়ে দাঁড়িয়ে রয়েছে অরু, অশ্রুসিক্ত আঁখি যুগল নিবদ্ধ লোহার গ্রিলে। জানালার পর্দা মৃদুমন্দ বাতাসের দাপটে হালকাভাবে উঠছে। অরু কষ্টে ভারী কি নিঃশ্বাস ছাড়ছে, বুকের ভেতর বয়ে চলা অনুভূতির বিস্ফোরণ এক ভয়ানক ঘূর্ণিঝড়ের মতন। দীর্ঘক্ষণ কান্না করার ফলে গলা শুকিয়ে খটখটে মরুভূমি চৌচির মাটির মতো ফেটে যাচ্ছে। শ্বাস নিতে গেলে মনে হচ্ছে ফুসফুস শুষিয়ে নিচ্ছে একটা স্থূল ছাই। চোখের কোণে জমে রয়েছে যন্ত্রণার নোনা পানি। হৃদয়ের মধ্যে বয়ে চলা আগুনের উৎস গভীর, যেখানে জমে থাকা ঘৃণা, বেদনা আর প্রতারণা দগ্ধ ক্ষত ধিকি ধিকি করে জ্বলছে। স্বামীর বাড়ি ফিরে অরু কারোর সাথে তেমন কথা বলেনি, একদম নির্বিকার থেকেছে। এসে থেকে রুমের মধ্যে ঘাপটি মেরে চুপচাপ ও বসে আছে। ও রুম থেকে আর বেরো হয়নি। বুকের ভেতর এক অসহনীয় ভার চাপা পড়ে আছে। অরু অনুভব করলো বিশাল কোনো পাহাড় ক্ষুদ্র হৃৎপিণ্ডের উপর বসে আছে। প্রতিটি শিরা উপশিরা এক বিষাক্ত পচা গলা স্রোত বয়ে দিচ্ছে। সে প্রশান্তির নিঃশ্বাস নিতে চায়, তবে পারে না। হালকা বাতাসেও তাকে দগ্ধ করে চলেছে। চারিপাশে নিস্তব্ধতা, এক মৃত্যু মুরুদ্যান, যেখানে কোনো শব্দ নেই, নেই কোনো স্বাচ্ছন্দ্য জীবন, শুধু এক তীব্র শূন্যতা যা অরুর আত্মাকে খেয়ে নিচ্ছে ধীরে ধীরে। অরুর গলা ফাটে, চিৎকার করে কান্না আসছে, লজ্জার ভয় তা পারছে না। হঠাৎ করেই আসা জলোচ্ছ্বাসের মতো নয়, বরং তা সমুদ্রের অথই জলের নিচে চাপা পড়ে থাকা দীর্ঘশ্বাসের
দীর্ঘশ্বাসের মতো ধীরে গিলে খাচ্ছে তাকে। ধামাচাপা একটা আর্তনাদ জমে আছে বক্ষস্থলে গভীরে, বেরোতে চায় কিন্তু গলায় আটকে গিয়ে এক দহন সৃষ্টি করেছে। কাঁদতে হয় একা, নীরবে, নিভৃতে। কেউ সেই কান্না সাক্ষী হলে কোচা মেলে তরতাজা করে দেয় দুঃখ দ্বিগুণ হারে। অস্তিত্বটাকে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, ঠিক ভাঙা কাচের মতো, যা একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো সম্ভব নয়। অরু নিজেকে কারোর সামনে দুর্বল করতে চায় না। যন্ত্রণা তীব্র আন্দোলন শুরু করছে অন্তরে। প্রত্যেক আপন ভাবা মানুষের কাজকর্ম আর বিষাক্ত বাক্যদয় দহন যেন আগ্নেয়গিরি নিষ্পোষিত লাভা। সেটা খরস্রোতা নদীর মতো প্রবল বেগে বয়ে যাচ্ছে হৃদগহীনে। বঙ্গুর রমণীর মুখে ফুটে প্রকাশ পাচ্ছে না অরুর অস্থিরতা, এখন এক ভয়াবহ সুনামির মতো, যা নিশ্চিহ্ন করে দিতে চায় ওর সমগ্র আবেগ। অরুর পুরো শরীর অসাড় হয়ে আসছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে, কোনো কিছু ভালো লাগছে না। নিজেকে নিজে আঘাত করতে ইচ্ছে করছে, ঠোঁট কাঁপছে, হাত মুষ্টিবদ্ধ হয়ে এসেছে নিজের অজান্তে। দৃষ্টির সামনে এক ধূসর পর্দা নেমে আসছে, যেখানে নিখিলের প্রতারণা একটা দানবের মতো দাঁড়িয়ে আছে। সেই সাথে বাড়ির লোকেদের তিক্ত কথাবার্তা চোখের পলকে ফেললেই সেটা আরও ভয়ানক রূপে স্পষ্ট হয়ে উঠেছে নয়ন জোড়াতে। সে চায় না কাঁদতে, বেহার নেত্রদয় কথা শুনছে না, ঝর্ণার ন্যায় ঝরঝর করে অশ্রুপাত বিসর্জন ঘটাচ্ছে। মনের প্রকাশ্যে জমে থাকা সেই ভয়াবহ যন্ত্রণা তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। ধীরে, অল্প, নিঃশব্দে, নির্মমভাবে। এক মুহূর্তে অরু কিয়ৎ পরিমাণ নিশ্চুপ থাকলো, একদম যন্ত্র মানবের ন্যায় মন মস্তিষ্কের সঙ্গে যুদ্ধ চালালো দীর্ঘকালীন সময়। অতঃপর দ্বিধাদ্বন্দ্বে দনুমন টানাপোড়েন করে ভাবলো গভীর এক বিষয়। চোখের জল মুছে নিল স্ত্রীয় হস্তে, চোখ বুজে বার কয়েক লম্বা শ্বাস টানল, মুখশ্রী কাঠিন্য করে আগে পিছে সঠিকভাবে কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়া নিয়ে নিল কঠিন এক সিদ্ধান্ত। হ্যাভেন বাড়িতে ফিরল মোটামুটি রাত 10টার দিকে, ক্লান্ত দেহে। দরজার চৌকাঠ পেরোতেই সমস্ত সত্তায় ক্লান্তির দাবানল ছড়িয়ে পড়ল। ভেতরে প্রবেশ হতে ড্রয়িং রুম টুটুলকে দেখতে পেল। ক্লান্তিতে শরীর ঝিমিয়ে আসছে, কিন্তু টুটুলকে দেখে অদরে হাসি ফুটল। ধীর কদমে এগিয়ে গেল ছেলের নিকট। টুটুল মুখমণ্ডল নিষ্প্রাণ বানিয়ে রেখেছে, ছোট্ট হাসির এই ছোট্ট ঠোঁটে। হ্যাভেন কাছে এসে বসলো ছেলের পাশে। টুটুলের বেজার মুখ আর এখন ড্রয়িং রুমে থাকতে দেখে হ্যাভেনের ভ্রু সামান্য কুঁচকে গেল। এই সময় টুটুল নিজের রুমে বা যার রুমে ঘুমাবে সেখানে থাকে। এই নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে হ্যাভেন সব কিছু ভুলে যেতে পারে, অথচ সেই মুখে ঘন কালো আধার নেমেছে। এটা কি সহ্য করার মতন? এই ছোট্ট প্রাণটা হ্যাভেনের জীবনের অনেকটা জুড়ে রয়েছে। টুটুলের সবচেয়ে কাছের একমাত্র নিরাপদ আশ্রয় সে, তাই টুটুলের সুযোগ সুবিধা সকল কিছু দেখার দায়িত্ব তার। হ্যাভেন নেতানো শরীরটা সোফা এলিয়ে দিল, গলার টাই ঢিল করতে করতে টুটুলকে কাছে টেনে নিয়ে তার কপালে মৃদু চুমু খেলো। চিন্তিত ভঙ্গিতে মৃদুস্বরে জিজ্ঞেস করলো, এখনো ঘুমাওনি কেন? মুখটা শুকনো লাগছে কেন? রাতে খাইনি আমার কলিজা? টুটুল গাল ফুলিয়ে রেখেছে, গোল গোল চোখে চেয়ে ছোট্ট হাত বারবার গাল ছুঁয়ে দিল। গোমরা মুখে স্বল্প আওয়াজে আধো আধো গলায় অভিযোগ জানালো, সুন্দর আম্মু আমাকে ভালোবাসে না, বাড়িতে এসে কথা বলেনি, কাছে ডাকেনি, দরজা খুলছে না। আমি কতবার বললাম তোমায় বিরক্ত করব না আম্মু, একদম চুপটি করে থাকব। আমি তো ভালো ছেলে, তবুও দরজা খুললো না, শুনলো না আমার কথা। হ্যাভেন ফ্রি কুচকে ফেললো, ললাটে প্রগাঢ় ভাঁজ পড়ল মনের গহীনে। হঠাৎ এক অস্বস্তির ঢেউ হামলে পড়েছে, বিচলিত হলো তৎক্ষণাৎ অস্থিরতায়। মস্তিষ্ক বেগবান হয়ে উঠল। ওরও এমন আচরণ কেন করেছে? কোনো উল্টাপাল্টা কিছু করে বসেনি তো? ও বাড়িতে কেউ খারাপ কিছু বলেছে কি? অদৃশ্য এক ছায়া ভুলভাল চিন্তা দিয়ে যাচ্ছে, হৃদয়ের ওপর চেপে বসলো ভয়ঙ্কর কাল্পনিক দৃশ্যপট। সর্বনাশে কালো ধোয়ার কুণ্ডলি ঘিরে ধরেছে সর্বাঙ্গ। অস্থির চিত্তে হ্যাভেন উঠে দাঁড়ায়, ছেলের কপালে চুমু দিয়ে নরম কণ্ঠে বলল, আম্মু ভালোবাসে কলিজা, হয়তো মন খারাপ তোমার আম্মুর। চিন্তা করো না, আমি তাকে বকে দিব। টুটুল মুখ বিকৃত করলো, ঝাড়া মেরে হ্যাভেনের হাত সরিয়ে দিল। হ্যাভেন হকচকিয়ে যায়। টুটুলের নাকের পাটাতন ফুলে ওঠে সহসা, আঙুল উঁচু করে তেজি গলায় বলে উঠছে, বকুনি দিবে না সুন্দর আম্মুকে, তাহলে টুটুল তোমাকে পিটিয়ে দিবে, আদর করবে না।
হ্যাভেন হতভম্ব হয়ে ক্লান্তি মাখা হাসি উপহার দিল। আম্মুর উপর অভিমান করবে, আবার বকাবকি করতে দিবে না। সত্যি ছেলেটা ওকে ভীষণ ভালোবাসে। টুজুলের ছোট্ট হাতের আঙুলে হ্যাভেন চুমু খেলো সন্তর্পণে। ছেলের ফুলো ফুলো গাল টিপে আশ্চর্যের মুখে উত্তর দিল, আমার কলিজার কথায় শিরোধার্য। বকুনি দেব না টুটুলের সুন্দর আম্মুকে। এবার খুশি খুশি ঘুমাতে চলে যাও, নয়তো টুটুলের আব্বু রেগে যাবে। হ্যাভেন বেডরুমের দরজা জোরে ধাক্কা দিল। আশ্চর্য, দরজা চট করে খুলে গেল। ভেতর থেকে আটকানো ছিল না, তবে রুমের লাইট বন্ধ। রুমের মধ্যে আবছা অন্ধকার এক এক অনিবর্চনীয় শূন্যতা সৃষ্টি করে চলেছে পুরো পরিবেশ। রুমের মধ্যকার আসবাবপত্র দ্বারা গঠিত ছায়া সাদা দেয়ালে দেখা যাচ্ছে। হ্যাভেন ঝুঁঝুগল কুচকে ফেলল। আবছা আলোতে হাতে ল্যাপটপ, ব্যাগ আর কোট খুলে ডিভানে রাখলো। শার্টের বোতাম খুলতে খুলতে দ্রুত লাইটের সুইচ টিপলো। 1 সেকেন্ডের ঝলকানি শেষ। রুম আলোকিত হলো, কিন্তু তাতে কি? পুরো রুম নিঃসঙ্গ, নিস্তব্ধ, জনশূন্য। ওর কোথাও নেই। ললাটে গভীর সূক্ষ্ম ভাঁজ ফেলে আশেপাশে নজর বোলালো হ্যাভেন। এই মুহূর্তে কক্ষের নিস্তব্ধতা চারপাশে বুনে ফেলছে এক অভেদ্য বেড়াজাল। কোথায় গেল ওরু? রুমে না থাকলে সে কি বাইরে গিয়েছে? কাউকে না বলে কোথায় যেতে পারে? হ্যাভেনের স্ত্রীও ভাবনায় নিমগ্ন হয়ে ওয়াশরুমের দিকে এগুলো। পানির শীতল স্পর্শ মুখে লাগলো, কিন্তু তাতে কোনো প্রশান্তি এলো না। উঁচু বুকের ভেতর জমে থাকা অস্বস্তি আরও তীব্র হলো। সে ওয়াশরুমে আয়নার দিকে তাকালো, চোখে এক অদ্ভুত ক্লান্তি। মনে হচ্ছে বোধশক্তি অন্ধকার অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে কিছু। ফ্রেশ হয়ে বেরোতে হঠাৎ কর্ণ করে ভেসে আসে এক নিঃশব্দের ভিড়ে ক্ষুদ্র সম্পাদন। বেলকনি থেকে রেশমি চুরি রিনচিন শব্দ শোনা যাচ্ছে, আর দেখা যাচ্ছে একটা ছায়ামূর্তির শাড়ির আঁচল উঠছে। নাচানদের ছিঁড়ছে না প্রাণ প্রবেশ করতে হ্যাভেন উপলব্ধি করলো এটা আর কেউ নয়, স্বয়ং তার ধানি লঙ্কা। হ্যাভেন পিপিল পায়ে কদমে সেদিকেই পা বাড়ালো। অরুর কাছাকাছি পৌঁছতেই ভাষা ভাষা চক্ষু জোড়া বিস্ফোরিত হয়ে গেল। সরু চোখ গিয়ে মেয়েটার উপর বর্তায়। ধক করে উঠল বক্ষস্থল। গগনে গোলাকার চাঁদের দেখা নেই, তবে তারাগুলো মিটমিট করে জ্বলছে। রুমের মেঝেতে চারপাশে বাতাস নিস্তব্ধ। এই নিস্তব্ধতা ভেদ করে তার সামনে দাঁড়িয়ে আছে এক অবর্ণীয় দৃশ্য। অক্ষিপটে ফুটে রয়েছে অরুর চোখ ধাঁধানো সৌন্দর্য। অরুর পরনে পাতলা ধূসর রঙের সিল্কের শাড়ি, যা ফর্সা শরীরের প্রতিটি ভাঁজের সঙ্গে মিশে গিয়েছে। সুস্পষ্ট দেখা যাচ্ছে মেলি শরীরে নজর কাড়া ভাঁজ। চান চান লম্বা চুল খোলা, কোমরে কিঞ্চিত নিচ পর্যন্ত ঝুলে আছে কালো অবিরল ধারায় ঝর্ণার মতো সোনালি সিকুইনের কাজ করা ব্লাউজের ভেতর উকি দিয়ে জলজল করছে ফর্সা উজ্জ্বল ত্বক। হাতে চিকন চিকন মুঠো ভর্তি চুড়ি, গলায় পাথরের কারুকার্যের শোভিত ছোট চেইন, এইসব কিছু ছাপিয়ে যা গভীর চাহনিতে পড়েছে তা হলো অরুর স্নিগ্ধ মুখশ্রীতে চোখে কাজল, ছোট জোড়া রাঙিয়েছে হালকা মিষ্টি রঙের লিপস্টিক দিয়ে। অরু প্রাকৃতিকভাবে সুন্দর, মেকআপের প্রয়োজন পড়ে না, তবে এখন মুখশ্রী জুড়ে কিঞ্চিত মেকআপের ছিটে ফোঁটা বিদ্যমান রয়েছে। তাকে কোনো ফুরফুরির মতোই লাগছে, অলৌকিক স্বপ্নাতীত। এবং তবে এই সৌন্দর্যের ভেতরে এক গভীর শূন্যতা। এত জাঁকজমকপূর্ণ সাজসজ্জার মাঝেও মুখ বিরল মনমরা হয়ে রয়েছে। কিয়ৎকাল থমকে গেল হ্যাভেন। দৃষ্টিতে বিস্ময়, শুধু অবাধ্য অনুভূতির নেশালো ও নেত্রদয় স্থান পেয়েছে স্ত্রী ও নারীর মুখয়বে। কোনো কিছু বোধগম্য হচ্ছে না। মেয়েটা রাতের বেলা এত সেজেছে কেন? কারণ যাই হোক, এদিকে বউয়ের অপ্রত্যাশিত জলজল রূপ হ্যাভেনের মাথা ঘুরতে শুরু করেছে। নিষিদ্ধ ইচ্ছাগুলো মনের গহীনে কপাটে ছোক আওয়াজ তুলে তবলা বাজাচ্ছে। আজ কোনো উল্টোপাল্টা কিছু না ঘটালেই হলো। নিজেকে কন্ট্রোল করা প্রচুর কষ্টদায়ক হয়ে গিয়েছে। চোখ বুঝে জোরে জোরে শ্বাস টানছে সে। জিভ দ্বারা ঠোঁট ভেজায়, বার কয়েক শুষ্ক চোখ গিল হ্যাভেন। অতপর ফট করে চোখ খুলল। নিগুড়ো লোচনে ক্ষণিকের জন্য তীক্ষ্ণ হয়ে উঠল। এই মেয়ের মাথায় কি চলছে, কি করতে চাইছে? তবদাকে নিজেকে শান্ত করলো হ্যাভেন। ঘাড় ইচ্ছ বেঁকে এলো, ধাতস্থ হয়ে থেমে থেমে শীতল গলায় ডাকলো, তা ওরু পাখি। তৎক্ষণাৎ অরু তরি গতিতে ধুয়ে তাকালো। এই আবেগময় ডাকে ওর পুরো সর্বাঙ্গ শিউরে ওঠে। কাজল দেওয়া টানা টানা হরিণ নেত্রদয় এক অস্বাভাবিক আলোড়ন, গভীর
অন্ধকারে নিমজ্জিত এক দৃষ্টি, মুখশ্রীতে মলিনতার চিহ্ন, ভ্রান্তির আড়ে লুকিয়ে থাকা যন্ত্রণা। হ্যাভেনের সামনে গিয়ে অরু হাত ধরল। অরু ইচ্ছু কেঁপে উঠল, রুমে এনে হাত ছেড়ে দেয় হ্যাভেন। দরজা লাগিয়ে বিদ্যুৎ বেগে অরুর নিকট ফিরে আসে। ভ্রু কুচকে অরুর আপাতমস্তক পর্যবেক্ষণ করে হ্যাভেন খুঁচিয়ে খুঁচিয়ে তির্যক চাহনি নিক্ষেপ করে দীর্ঘকালীন বোঝার চেষ্টা চালালো অরুর ভাবভঙ্গি। লম্বা শ্বাস টানলো, অরুর দিকে থাকে অত্যন্ত শান্ত গলা জানতে চাইল, অরু ঘুরতে যাবে নাকি লং ড্রাইভে যেতে চাইছো? চকিতে তাকায়। হতাশ মেয়েটির সুপ্ত হৃদয় দীর্ঘশ্বাস বইল। এরকম কথা সে মোট আশা করেনি। বিহলিত লোচনে অনিমেষ ফ্যাল চোখে চেয়ে থাকলো। ঘন পল্লব বিন্দু বিন্দু জলকণায় ভরপুর। নিচের ঠোঁচে লিপস্টিক কিঞ্চিত লেপটে গিয়েছে। মস্তক নিচু করলো সে, বনিতা ছাড়া ভাঙা গলায় মৃদু স্বরে বলে উঠল, কোথাও যেতে চাই না, আপনার জন্য সেজেছি। হ্যাভেন পুনরায় হোঁচট খেলেও বিস্ময় কিংকর্তব্য বিমুচ্ছে। প্রকট চাহনি কপালে উঠে গেল। হতবিহ্বল হয়ে মুখ বিরোয়ার, সমস্ত কিছু ধূসর অন্ধকার আটকে গেল যেন। এক মুহূর্তের জন্য সবকিছু অনুভূতি জাগ্রত হলো সহসা, কিন্তু হ্যাভেন প্রশ্রয় দিল না। অনুভূতি ফুসরত পেল না হ্যাভেনের তীক্ষ্ণ ধারালো গুরুগম্ভীর অ্যাটিটিউডের কাছে। হ্যাভেন বাড়িকে নিঃশ্বাস ছাড়লো, হুঁশিয়ার মস্তিষ্ক সচল। গভীরভাবে কিছু ভাবলো। নজর আটকে রয়েছে অরুর পিবর রক্তজবাত ছোচে সেথায়। নিগুড় দৃষ্টি তাক করে এক পলক পরপর নজর ফিরিয়ে নিল, অতঃপর সাবলীল ভঙ্গিতে তীক্ষ্ণ আদেশ ছুল গমগমে আওয়াজে, অরু 5 মিনিট সময় দিলাম, দ্রুত চেঞ্জ করে আসো, নয়তো খুব খারাপ হয়ে যাবে। অরু অবাক হলো, পিটপিট করে তাকায়। ভাবুক চিত্ত প্রশমিত হওয়ার পরিবর্তিতে উৎকণ্ঠিত হয়। আখি যুগলে চাপা এক দহন, ঠোঁটের কোণে হাহাকার। এই সাজসজ্জা কি আদৌ স্বতঃস্ফূর্ত নাকি এক নীল যন্ত্রণার রূপ? চিবুক শক্ত হয় সহসা। ও ভেবেছে হ্যাভেন এই সাজে পাগল হয়ে ওকে কাছে টানবে, কিন্তু এরকম কিছুই ঘটল না। যেন এদিকে আদৌ ফিরে দেখার মতো কিছুই ঘটেই না। উল্টো চেঞ্জ করতে বলছে সে। কেন? অরুকে কি দেখতে সুন্দর লাগছে না? কি কমতি রয়েছে? অন্য কেউ সাজকে নির্ঘাত নির্বিঘ্নে পাগলই হয়ে যেত। হ্যাভেন কেন উন্মাদ হলো না? সে তো পুরুষ মানুষ, প্রশংসা তো দূর, ভালো করে দেখলেও বলেও তো মনে হচ্ছে না। অপমানে থমথমে হয়ে এলো অরুর দীপ্তিমান থাকার চেহারা। বিরক্ত লাগছে, মেজাজ খারাপ হয়ে গেল। মুহূর্তে কঠিন রূপ ধারণ করলো মুখায়ব। নিস্তব্ধতার রুদ্ধশ্বাস যুদ্ধের পরিসমাপ্তি ঘটিয়ে হ্যাভেনের মুখোমুখি এসে দাঁড়াইছে। ওর আচানক খেপা বাঘিনীর ন্যায় হ্যাভেনের কাঁধের গেঞ্জির কাপড় পেল, দুহাতে খামচি ধরল। রক্তিম বর্ণ ছেয়ে আছে নিষ্পাপ চক্ষুদয়। রাগে মুখ দিয়ে হিসির শব্দ বের হচ্ছে, ঘন ঘন তপ্ত শ্বাস টানছে। স্নিগ্ধ মুখশ্রী পালিয়ে গিয়ে সেতে ঠাঁই পেয়েছে আগ্নেয়গিরির মতো ভয়ানক দাহ বিশেষ। বিস্মিত হয় হ্যাভেন। আকস্মিক ঘটনায় কোনো প্রকার প্রতিক্রিয়া দেখাতে পারল না। ভাষা ভাষা চক্ষু জোড়া বড় বড় করে নির্লিপ্ত হতবিহ্বল হয়ে চেয়ে রয়েছে। মুখটা একদম হ্যাভেনের সন্নিকটে নিয়ে গেল অরু। পায়ের গোড়ালি উঁচু করে হ্যাভেনের সরু গোলাকৃতির খাড়া নাকের সাথে নিজের নাক মিলিয়ে রাখল। অল্প একটু দূরে রয়েছে চারজোড়া উচ্চপুচ, দুজনের উষ্ণ নিঃশ্বাস একে অপরের উপরে মুখে আশ্রয় পড়ছে। অরু ক্ষুব্ধ হওয়া দৃষ্টি তাক হলো হ্যাভেনের হতভম্ব হয়ে থাকা সুগভীর অক্ষিপট আর মুখমণ্ডলে। রাগের বশীভূত হয়ে খেয়ে হারিয়ে ফেলল চোখের পলকে অরু। পুরুষের উস্কানিমূলক গা জ্বালানো বাক্যবান ভয়ানক চটে গিয়ে বাজখাই কণ্ঠে শব্দ তুল, চেঞ্জ করব কেন? চেঞ্জ করব না, এভাবেই থাকবো আমি। কি করবেন? কি করতে পারেন আপনি? নজর ঘুরিয়ে একটাবারের জন্যও তো দেখলেন না আমায়। ভয় পাচ্ছেন আমায় মেনে নিতে? নাকি আমার সৌন্দর্য আপনাকে মুগ্ধ মাতাল করতে সক্ষম হচ্ছে না? নাকি আপনি নিজের প্রতি আত্মবিশ্বাসী না? অরু রুষ্ট গলায় কাট কাট কথায়। কক্ষের বাতাস ভারী হয়ে উঠল, জানালার পর্দা হালকা নড়ল, যেন নিঃশব্দ এক হতবিহ্বলতা, মানবের দীর্ঘশ্বাস। চারপাশে নৈশব্দের আনাগোনা, বদ্ধ রুম জুড়ে পিনপত নীরবতা। নিস্তব্ধতা এতটাই প্রবল যে নিঃশ্বাসের শব্দ কানে বাজে। রাতের স্নিগ্ধ পরিবেশ, কক্ষটা শব্দহীন শ্মশান, যেখানে অনুভূতিগুলো দাহ হচ্ছে ধোয়াহীন আগুনে। নিস্তব্ধতা এতটাই শ্বাসরুদ্ধকর, সময়ের কণাও জমাট বেঁধে গিয়েছে অদৃশ্য এক শূন্যতার দেয়ালে। আজ রুমের দেয়ালগুলো বোবার পরিচয় দিচ্ছে। বাইরের ধুলো জমা বাতাসটাও এই বোবা বাক্যহীনতার সাক্ষী।
এই নিঃশব্দ এক শীতল ধ্বংসাত্মক আগুনের মতো ধীরভাবে দুই নরনারীকে প্রবলভাবে গ্রাস করে নিচ্ছে। অরুর আকস্মিক কর্মকাণ্ডে বাকরুদ্ধ হ্যাভেন বিস্মিত দৃষ্টিতে অবুঝের নিদারুণ লেলিহান। হতবিহ্বল হ্যাভেন বিস্ময়ে ঘরে আটকে যাওয়া এক যাত্রী। সে ঠিক বুঝে উঠতে পারছে না এই আচানক পাগলামির প্রবণ কেন এত ভারী, এই নীরবতা কেন এত কর্কশ। মস্তিষ্কে একসঙ্গে হাজারো প্রশ্নের ঝড়, অথচ ধারালো পুরুষালী ফিনফিনে ছোট নির্বিকার মনোজগতে বজ্রপাতের বিকট শব্দের প্রতিধ্বনি। কিন্তু বাস্তবে সে নিশ্চুপ। হৃদয়ের গহীনে বয়ে চলেছে ঘূর্ণিঝড়, তবে বাইরে সে এক নির্জীব মূর্তির মতন। বিস্ময় এক মৃত ব্যথার মতো ছড়িয়ে গিয়েছে ধমনীতে। নিগুড় দৃষ্টি গভীরতা এক ভাঙাচোরা রাজপ্রাসাদ, যেখানে রাজা নেই, শুধুই ধ্বংসাবশেষ। নিরিবিলি চলমান নিস্তব্ধতা কক্ষের ইতি টানল হ্যাভেন। কাঁধ হতে অরুর হাত ঝাড়িয়ে নিল আলগোছে ফ্রিকোজকে। তীক্ষ্ণ পূর্ণ দৃষ্টি তাক করল অরুর রাগত মুখ বিররে। মুহূর্তে শুষ্ক ছোটজোড়া নাল ধ্বনিত হলো ধান্দা অত্যন্ত শুভস্বর। রাত বিরেতে কোনো পেতনি ভর করেছে? তোমার থেকে কিছু পাগলামি মোটেই কাম্য নয়। ঝাঁঝালো রমণীর এরূপ মারাত্মক রুষ্ট আচরণ আহত দিয়ে সেথায় কাতরানো, অসহায় ভাবভঙ্গি বড্ড দৃষ্টিকটু লাগছে। অরু শুনল না। রসালো জ্ঞানী বাক্য আমলে নিতে অনীহা, সে দূরে সরে দাঁড়ায় না, তেতে উঠে পুনরায় চলে আসে হ্যাভেনের সন্নিকটে। খামছে ধরে হ্যাভেনের বুকের নিকট গেঞ্জি। রক্তিমা কঠিন্য মুখশ্রী, অগ্নিধারার দাবা নল, তীব্র তেজি আপসহীন কর্কশ আওয়াজ বলল, হোয়াটস ইউর প্রবলেম? কটাক্ষ করছেন, অ্যাটিটিউড দেখাচ্ছেন আমায়, অ্যাটিটিউড। ছোট বাচ্চা আপনি, তাগড়া যুবক একজন মানুষ। সব কিছু বুঝতে পেরেও এখন আমায় ইগনোর করে নিজেকে ইনোসেন্ট প্রুফ করতে চাইছেন, নিজেকে ভোলা ভালা মানুষ রূপে প্রেজেন্ট করতে চাইছেন। আপনি তো এটাই চেয়েছেন সর্বদা, সেজন্যই তো বিয়ে করেছেন। তাহলে এত দ্বিধা কেন? আমি নিজেকে আপনার কাছে বিলীন করতে প্রস্তুত। মিটিয়ে নিন আপনার কামকতা, আদায় করে নিন নিজের প্রাপ্য অধিকার, খাটিয়ে নিন নিজের পুরুষত্ব। শেষের কথাগুলো চিৎকার করে বলে কাঁধ থেকে একটানে শাড়ির আঁচল সরিয়ে ফেললো অরু। অবহেলায় আঁচল পরে রইল ধূসর সাদা রঙের টাইলস ছাড়া আবৃত ফ্লোরে। মেলি নজর করা ভাঁজ দৃশ্যমান হলো হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা সম্মুখের পুরুষের অক্ষিপটে। তবুও পুরুষটির চক্ষুদয় কাম্যকতার অভিলাষ, বিন্দুমাত্র আগ্রহ দেখা যাচ্ছে না। সে পরিপূর্ণ স্বাভাবিক, শান্ত এবং স্থির, শুধু ফ্যালফ্যাল করে তাকে আছে রাগান্বিত চওড়া হয়ে ওঠা বউয়ের মুখমণ্ডলে। হ্যাভেনের মনতা অরুর গায়ে আগুন জ্বলার মতো কাজ করলো। খেপে যায়, রাগ সংবরণ করতে না পারে ধুম করে পা দিয়ে সজোরে আঘাত করে ফ্লোরে। নির্মষ্ট দাঁতে কামড়ায় অধৈর্যের সহিত উচ্চস্বরে বলে উঠল, দাঁড়িয়ে আছেন কেন? আসুন, আমি বলছি, স্ত্রীর মর্যাদা দিন আমায়, স্বামীর দায়িত্ব পালন করুন। হ্যাভেন স্তব্ধ বিমূঢ় বউয়ের অযাচিত আচরণ তাজ্জব সে বিফল শ্বাস ছাড়ল। ঝাড়া মেরে অরুর হাত ছড়িয়ে দিল। রুষ্ট রুক্ষ চোখে কিছুক্ষণ চেয়ে রইল, অতঃপর থমকে গমগমে গলায় বলল, স্টপ দিস ননসেন্স। কি শুরু করেছ? ঘূর্ণায়মান ঝড়ের তাণ্ডব নিজের উপর কেন বর্তাতে চাইছ? ভালো চাও তো এক্ষুনি থামো ওরু। অরুর কম্পন উষ্ঠ পুচে একরাশ বিষণ্ণতা বিতৃষ্ণা জমেছে। কম্পিত উষ্ঠ নেড়ে নেড়ে জানতে চাইল, আমার প্রতি এত অনীহা হলে বিয়ে কেন করেছেন? কিসের স্বার্থ লুকিয়ে আছে আমায় বিয়ে করার মাধ্যমে? বলুন না, জবাব দিন। হ্যাভেন ফিচেল হাসে ভাবলেছে ভঙ্গিতে, বিদ্রুপ স্বরূপ রাজবাড়ি কণ্ঠে উত্তর দেয়, শরীর গরম করার জন্য। কেন? আমার নিউমোনিয়া প্রবলেম রয়েছে। এছাড়া বডি ম্যাসাজ করার জন্য। আসলে সুখে থাকতে ভূতে কিলায়। 30টা বছর ধরে সিঙ্গেল কমিটির সভাপতি হয়ে থাকতে থাকতে আমার তাগড়া জীবনটা কেমন নেতিয়ে পড়ছিল। যৌবনকে তরতাজা চাঙ্গা করতে, কারণ নরম তুলতুলে হাতের ছোঁয়া আছে। তাই ভাবলাম একটা বিয়ে করে, নয়তো তোমার প্রতি আমার কোনো বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। বুক চুরমার করে কান্না পাচ্ছে অরুর। দমে গেল না চটে যাওয়া বিহলিত হ্যাভেনের বিস্ময় প্রবল করতে পেছনে হাত নিয়ে ব্লাউজের ফিতা খুলতে উদ্যত হয়। ফিতা হাত চালিয়ে দাঁত কিরমির করে ধরাশায়ী গলায় বলে, আমি কিছু শুনতে চাই না, কিছু বুঝতে চাই না। এক্ষুনি আপনি আমাকে স্ত্রীর মর্যাদা দিবেন। হ্যাভেনের চক্ষু চরকাত, বিস্মিত স্তম্ভিত সে। এই মেয়ের মাথা খারাপ হয়ে গিয়েছে। কি করছে এসব? আদতে হুঁশ আছে তার? হ্যাভেন অরুকে থামাতে চাইল, অরু থামতে নারাজ। ফিতা
খোলা অবসান। হ্যাভেন শক্ত করে অরুর বাহু চেপে ধরল, অবিরত ঝাঁকাতে লাগলো অরুর অনুভূতি শূন্য জীর্ণ শরীর। চোখে চোখ রেখে ত্রিকি মেজাজ নিয়ে অবিশ্বাস সুরে প্রশ্ন করে, কি হচ্ছে তোমার? এরকম উগ্রতা দেখাচ্ছ কেন? ফার্স্ট আমার বেশি হয়ে যাচ্ছে। অরুর ভেতরে গুমজে ওঠা অভিমান দুঃসহ এক ব্যথার মতো ছড়িয়ে আছে চারপাশ। অশ্রুতে ভেজা চোখের গভীরে চাপা বেদনার চেয়েও ছোট এক টুকরো থমকে থাকা অভিযোগ আর মনের কোণে জমে থাকা অভিমানের ছাইয়ে একরাশ হতাশার ধুলো। সেই কিছু বলতে চায়, কিন্তু শব্দগুলো কণ্ঠে আটকে আছে। অনুভূতিগুলো আঠালো হয়ে রয়েছে পাথরের মতো, নিজেকে সংযত রাখতে এক অসমাপ্ত যুদ্ধের ক্লান্ত সৈনিকের মতো। ঠোঁটের কোণে জমাট বাঁধা নীরবতা আসলে এক রক্তাক্ত অভিশাপ, যা উচ্চারণ না করেও চিৎকার করছে হাহাকারের ভাষায়। অরু ডুকরে কেঁদে উঠে, ভেঙে গুড়িয়ে যাওয়া অসহায় রমণীর ন্যায় কাতর গলা উম্মাদের মতো বলতে লাগলো,